আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, মন্ত্রিসভায় অনুমোদন। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি। আজও রাজধানীর বিভিন্ন স্থানে চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ। এবং কাল দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় নির্বাচন। ভোটার উপস্থিতি বাড়াতে উদ্যোগ নিতে হবে ইসি ও সরকারকে, বলছেন বিশ্লেষকরা। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ সফর সঙ্গীদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় রাষ্ট্রপতি ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মর্মান্তিক এই ঘটনায় দেশটির সরকার ও সে দেশের জনগণকে গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় গভীর শোক জানিয়ে বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি তার দেশের মানুষের প্রতি অঙ্গীকারাবদ্ধ এবং জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। আন্তর্জাতিক রাজনীতিতেও তিনি ছিলেন অনন্য উচ্চতায় এবং তার অনুকরণীয় নেতৃত্ব আমাদের জন্য আদর্শ। এবারে অন্য প্রসঙ্গ। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান, মানবাধিকার, ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেবে সরকার। এ সংক্রান্ত খসড়ার নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিপরিষদ বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা জানান। ফজলে রাব্বির রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা ২০২৪-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসাবে ২ বছর পর পর এই পদক দেওয়া হবে। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের নাগরিক কিংবা প্রতিষ্ঠান এই পদকের জন্য বিবেচিত হবেন। পুরস্কার হিসেবে থাকবে সার্টিফিকেট, ৫ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনার মেডেল এবং নগদ $১ লক্ষ। নীতিমালা অনুযায়ী একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক জুরি বোর্ডের মাধ্যমে পুরস্কার প্রাপ্তকে নির্বাচিত করা হবে। একটি দেশের সংসদ, দেশের সরকার, রাষ্ট্রপ্রধান বা সেই দেশের সংসদ সদস্যরা প্রস্তাব পাঠাতে পারবেন। নোবেল পুরস্কার বা অন্য কোনো আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রাপ্ত কোনো ব্যক্তি জাতিসংঘের কোনো সংস্থার প্রধানও নাম প্রস্তাব করতে পারবেন। আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে এটি যেন একটা আইনে রূপান্তর করা হয় এবং আইনের মধ্যে একটা এন্ডাওমেন্ট ফান্ড তৈরি করতে বলা হয়েছে, যে ফান্ডে সরকার বা বাইরের লোকেরা যে ওখানে অনুদান হিসেবে দিতে পারবেন এবং সেখান থেকে সেই অনুদানের টাকা থেকেই আমরা তখন পরবর্তীতে এই ব্যয়ভারটা নির্ভর করব। কিন্তু ওইটা না হওয়া পর্যন্ত বর্তমানে সরকার এই ব্যয়ভারটা গ্রহণ। সোমবার দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিংয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোর হওয়ার নির্দেশ দেন। কিছু কিছু পণ্যে বাজারের সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, আমি বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা। এদিন প্রধান নির্বাচন কমিশনারের বেতন ১,৫,০০০ টাকা এবং অন্যান্য কমিশনারের বেতন ৯৫,০০০ টাকা নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে সরকার। শুধু ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এ ছাড় দেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চালকদের প্রশিক্ষণ ও রিকশার কাঠামো একটা নিয়মের মধ্যে আনতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীতে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সড়কে শৃঙ্খলা আনতে গত বুধবার রাজধানীতে ৩ চাকার ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এসব রিকশা বন্ধে অভিযানও শুরু করে পুলিশ। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে
গতকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করে চালকরা, হুঁশিয়ারি দেয় কঠোর আন্দোলনের। এমন পরিস্থিতিতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। শুধুমাত্র ঢাকা শহরে রিকশা চলাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখার তিনি নির্দেশ করেছেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি নেতাদের জেলে পাঠানোর বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠায়নি, পাঠিয়েছি অপরাধীর আস্তানা, অপরাধীর ঠিকানা জেলখানা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বিএনপি জামাত। জামাতে ইসলাম, তোমরা বেটারা একটি শব্দ আজকে ফিলিস্তিনি এই মুসলিম জনতার পক্ষে বলো নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। সংগঠনের নামে ধর্ম ব্যবসায়ী ও চাঁদাবাজদের আওয়ামী লীগে কোনো স্থান নেই বলে ওলামা লীগের নেতাদের হুঁশিয়ার করেন দলের কেন্দ্রীয় নেতারা। 21শে আগস্ট। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি চালিত অটোরিকশা উচ্ছেদ নতুন করে বেকারত্ব বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি একথা বলেন। উন্নয়নের নামে ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে দাবি করে রিজভী বলেন, দেশের টাকা লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন আওয়ামী লীগ নেতারা। চা শ্রমিকদের ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলন স্মরণে মানববন্ধন থেকে তাদের দৈনিক মজুরি ন্যূনতম 500 টাকা করার দাবিও জানানো হয়। যার সানগ্লাসের দাম এত, যার ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে, তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, উনি কি জানেন যারা এক বেলা খায় না 2 বেলা খায়? প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা? কাল দ্বিতীয় ধাপে 156 উপজেলার নির্বাচন, তবে ভোটার উপস্থিতি বাড়াতে কোনো উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন। ভোটের হার নিয়েও উদ্বিগ্ন নয় প্রতিষ্ঠানটি। এসব তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলছেন, ভোটাররা কেন ভোট দেওয়ার আগ্রহ হারাচ্ছেন তা নিয়ে গবেষণা দরকার। তবে বিশ্লেষকরা বলছেন, মানুষকে ভোটমুখী করতে উদ্যোগ নিতে হবে ইসি ও সরকারকেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলায় ভোট নেয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট নেওয়া হবে। এই ধাপে মোট ভোটার 3.5 কোটি। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী 2000। ভোট ছাড়াই প্রতিনিধি হয়েছেন 22 জন। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন 3.5 লাখ সদস্য। সুষ্ঠু ভোটে যদি কেউ বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে যথাযথ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এত সব আয়োজন যে ভোটারদের জন্য তাদের উপস্থিতি কেমন হয় তা নিয়ে আছে শঙ্কা। কারণ প্রথম ধাপে ভোট দিয়েছেন শতকরা 36 জন। এর পেছনে ধান কাটাকেও দায়ী করে নির্বাচন কমিশন। এখন ধান কাটা শেষ, তাহলে ভোটার উপস্থিতি বাড়বে কি? আমরা চাবো তো যে ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। কত শতাংশ হলে আপনারা স্যাটিসফাইড হবেন? না, আমরা সবটাই স্যাটিসফাইড, যেহেতু আমাদের আইনে কোনো পার্সেন্টেজ টার্গেট করা নাই। বিভিন্ন কারণে এখন ভোটাররা নির্বাচনে ভোট দিতে চায় না। এগুলো গবেষণা করে দেখতে হবে যে আমাদের এই নির্বাচনের বা রাজনীতির ক্ষেত্রে
কেন ভোটাররা ভোট দিতে এখন আগ্রহীবোধ করে না, আমরা গবেষণা করলে সেই সক্ষমতাও নাই বা সেই দক্ষতাও আমাদের নেই। আর আমরা গবেষণা করলে সেই গবেষণা তো আপনারা বিশ্বাস করবেন না। ভোটার পার্টিসিপেশন বৃদ্ধির ক্ষেত্রে একদিকে যেমন রাজনৈতিক দলগুলোর যথেষ্ট পরিমাণে দায়িত্ব রয়েছে, ঠিক তেমনিভাবে নির্বাচন কমিশনকে আসলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা এর আগেও দেখেছি যে নির্বাচন কমিশন ভোটার এডুকেশন প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম নামে প্রোগ্রাম পরিচালিত করতো, কিন্তু এখন সেগুলো আর করে না। তো সেই ক্ষেত্রে আসলে তাদেরকেও এগিয়ে আসতে হবে। 29 মে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। একসময় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি হতো, কিন্তু এখন শতকরা 60 জনের বেশি মানুষ ভোট দিতে যাচ্ছেন না, যেটা গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এই জায়গাতে সরকারের কাজ করার অনেক কিছু আছে বলে মনে করছেন তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এর গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে অবহিত করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর। এ সময় উচ্চশিক্ষার মান উন্নয়নে গবেষণার উপর জোর দেন রাষ্ট্রপতি। ডিগ্রি অর্জনের পর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীরা যাতে নিজেদের যোগ্য হিসাবে প্রতিষ্ঠা করতে পারে সে বিষয়েও বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বাত্মক প্রয়াস চালানোর কথা বলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সাথে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এই আদেশ দেন। নির্বাচন কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আবেদন করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ। নির্বাচনে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগের তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয় ওই রিটে। সাংবাদিকদের কাছ থেকে তথ্য আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর। সকালে রাজধানীর পল্টনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান ERF এর সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় সাংবাদিক প্রবেশ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে গভর্নর ও ডেপুটি গভর্নরের সংবাদ প্রকাশ না করার ঘোষণাও দেয় ERF। রাজধানীতে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মহানগর প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। আয়োজনে সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের গুণীজন সম্মাননা দেওয়া হয়। এ সময় মহানগর প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন ATM আমিরুল গনি খোকন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে ঢালাই স্পেশাল সিমেন্ট নতুন দুয়ার উন্মোচন করেছে। এই সিমেন্ট ব্যবহারে স্থাপনার ছাদ, বিম ও কলাম তৈরিতে অধিক কার্যকর। দিনাজপুরে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্টের লিডারশিপ উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম। দিনাজপুর পর্যটন মোটেলে ঢালাই স্পেশাল সিমেন্ট ডিলারশিপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সি বাচ্চু, মেঘনা গ্রুপের সিনিয়র GM কাজী মোহাম্মদ মহিউদ্দিন ও সিনিয়র DGM সুদীপ্ত রায় সহ অন্যান্যরা। আন্তর্জাতিক সংবাদ।
ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে সন্ধে 6টা পর্যন্ত। 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে ভোট গ্রহণ হয় আজ। এর মধ্যে পশ্চিমবঙ্গেরই রয়েছে 7টি আসন। লোকসভা নির্বাচনের পাশাপাশি উড়িষ্যার 25টি আসনে বিধানসভা নির্বাচনেও ভোট গ্রহণ হয়। এনডিটিভি বলছে 7 দফায় লোকসভা ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ইতিমধ্যেই 4 দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। এদিন লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় মোট 6 রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে ভোট গ্রহণ হয়। এর মধ্যে বিহারের 5টি আসন, ঝাড়খণ্ডের 3টি আসন, মহারাষ্ট্রের 13টি আসন, ওড়িশার 5টি আসন, উত্তরপ্রদেশের 14টি আসন ও পশ্চিমবঙ্গের 7টি আসন রয়েছে। এছাড়া ভারত শাসিত জম্মু কাশ্মীর ও লাদাখের আসনেও আজ ভোট অনুষ্ঠিত হয়। বিজ্ঞাপন বিরতি শেষে আবার ফিরে যাচ্ছি সংবাদে। এবার পলিটিক্স, খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় পর্বে খেলবে বাংলাদেশ, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি জানান, ভালো করতে হলে চাপ মুক্ত হয়ে খেলতে হবে। অলিম্পিক ভবনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন পরাগারমান। বিশ্বকাপ খেলতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভ্রমণ ক্লান্তি শেষে অনুশীলনও করেছে টাইগাররা। বিশ্বকাপের আগে পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজও খেলবেন শান্ত সাকিবরা। টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, বাংলাদেশের মূল পরীক্ষা শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে। তবে দল দুটোর বিপক্ষে জেতা উচিত বলে মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, যদিও ওয়ানডে। আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। বাংলাদেশের সঙ্গে ডি গ্রুপে টেস্ট খেলুড়ে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি নেপাল এবং নেদারল্যান্ডসও আছে। মাশরাফি মনে করেন, গ্রুপ পর্ব পেরিয়ে সুপার 8 খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, কতদূর যেতে পারে বলতে পারবো না। তবে অবশ্যই ভালো কিছু করুক, এটাই আশা করছি। আমি শিওর আপনারাও সেটা আশা করছেন। আগামী 8 জুন যুক্তরাষ্ট্রের ডালাসে এবং 10 জুন নিউ ইয়র্কে প্রোটিয়ারদের মুখোমুখি হবে লাল সবুজের দল। 13 জুন নেদারল্যান্ডস এবং 17 জুন নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দুটি খেলাই হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, মন্ত্রিসভায় অনুমোদন। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি। আজও রাজধানীর বিভিন্ন স্থানে চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ। এবং কাল দ্বিতীয় ধাপে 156 উপজেলা নির্বাচন। ভোটের উপস্থিতি বাড়াতে উদ্যোগ নিতে হবে ইসি ও সরকারকে, বলছেন বিশ্লেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।